কথা না পারি শুরু করি আজকে আমাদের টপিক গৌতম বুদ্ধ। এই ক্লাসটি ভালো হতে চলেছে এবং তোমরা পেন পেপার নিয়ে বসতে পারো, যাতে তোমরা আমি যে টপিক যে কথাগুলো বলবো সেগুলো তোমরা লিখে নিতে পারো, তোমাদের খুব সুবিধা হবে। চলো আজকের ক্লাস গৌতম বুদ্ধ, লর্ড বুদ্ধ। গৌতম বুদ্ধ জন্মেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যুবরণ করেন 483 খ্রিস্টপূর্বাব্দে। তিনার যে ব্যাপারগুলো সেগুলো আমি বলি এক এক করে, যে পয়েন্টগুলো এখানে লিখে রেখেছি প্রত্যেকটা পয়েন্ট এক একটা এমসিকিউ প্রশ্ন, এবং প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসে। দেখো, জন্মস্থান লুম্বিনী, কপিলাবস্তু, বর্তমান নেপাল। জন্মস্থান কোথায়? বর্তমান নেপাল। পিতা শুদ্ধোধন, মাতা মহামায়া, পালক মাতা গৌতমী, স্ত্রী যশোধারা। সবগুলো কিন্তু পড়ে, মাতা পিতা, বিশেষ করে পালক মাতা। পালক মাতা গৌতমী থেকেই তার নাম কিন্তু গৌতম বুদ্ধ। তার অপর নাম শাক্যমুনি বা তথাগত। প্রকৃত নাম সিদ্ধার্থ। দ্বীপলাভের স্থান বোধগয়া, অশ্বত্থ গাছের নিচে, নৈরঞ্জনা নদীর তীরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বোধগয়া বর্তমানে বিহারে অবস্থিত একটি জায়গা। প্রথম উপদেশ সারনাথে এবং মহাপরিনির্বাণ বা মৃত্যু কুশীনগরে। এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেন। এখানে একটা বলে রাখি যে তিনি একটি রাজ পরিবার থেকে আসতেন, রাজপুত্র ছিলেন, কিন্তু এই জগতের যে দুঃখ কষ্ট, যে সমস্যা, এটা নিয়ে তিনি খুব ব্যথিত বা চিন্তিত থাকতেন। তো তিনি একদিন কি করলেন, তার বিবাহের পরে তার মনের যে কষ্ট দুঃখ বা জগতের কষ্ট দুঃখ থেকে তার মনের কষ্ট দুঃখ, সেগুলো নিবারণের জন্য তিনি ওই গৃহ ত্যাগ করেন, অর্থাৎ বাড়ি ছেড়ে চলে আসেন। তারপরে এই বোধগয়াতে তিনি নৈরঞ্জনা নদীর তীরে তপস্যা করেন এবং সেখানে তিনি দিব্য লাভ করেন। তাহলে তিনি কিন্তু একটা রাজবংশের ছেলে ছিলেন, রাজপুত্র ছিলেন, শাক্য বংশে তার জন্ম। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং জন্মের যে স্থান লুম্বিনী বা কপিলাবস্তু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং মহাপরিনির্বাণ বা মৃত্যু কুশীনগরে, প্রথম ধর্মোপদেশ সারনাথে। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে। বৌদ্ধ ধর্মের মূল 3টে নীতি রয়েছে, যেটাকে আমরা ত্রিরত্ন বলি। এই ত্রিরত্নটা বুদ্ধ প্রবর্তক ধর্ম, বুদ্ধ ধর্ম সংঘ, বৌদ্ধ মঠ ও সন্ন্যাসীদের নিয়মাবলী। তোমরা কেউ বৌদ্ধ মঠ যদি দেখে থাকো তাহলে তো ভালো, যদি কেউ না দেখে থাকো তাহলে একবার অবশ্যই তোমরা কোনো বৌদ্ধ মঠে ভিজিট করবে। তোমাদের মনটা কিন্তু একটা প্রশান্তিতে ভরে উঠবে। খুব একটা পিসফুল জায়গা ওই সমস্ত বৌদ্ধ মঠগুলো, সেটা ঘু মনেস্ট্রি বলো কি ডালি মনেস্ট্রি বা এভা মনেস্ট্রি শিলিগুড়িতে, যে কোনো জায়গাতে তোমরা যদি গিয়ে থাকো তাহলে দেখবে সেই মঠগুলো কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে চলে। খুব ভালো একটা জায়গা, ওগুলো বেড়ানোর মতনও জায়গা। বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। মানে 3, পিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এই 3টে পিটক মিলে কিন্তু ত্রিপিটক। বৌদ্ধ ধর্মগুলি পালি ভাষায় লিখিত। অন্যান্য গ্রন্থ জাতক, বুদ্ধ বংশ, মিলিন্দ পান্ন, দ্বীপবংশ, দ্বীপল্য সূত্র বা স্বধর্ম, পুণ্ডরিকা, এটা অশ্বঘোষের লেখা। তাহলে এই সমস্ত বইগুলো মনে রাখতে হবে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিপিটক। কোন ভাষায় লেখা? সেটা পালি ভাষায় লেখা। দেখো, এইখানে আমি কিন্তু বলেছি যে আমরা দেখলাম 3টে পিটক আমরা বলেছিলাম। দেখো, বিনয় পিটক লিখেছেন উপালি। প্রথম বৌদ্ধ সম্মেলনে এটি রচনা করা হয়। বৌদ্ধ মঠের নিয়মাবলী, যে মঠ আমি বললাম, সেই মঠ বা যেখানে পড়াশোনা থেকে শুরু করে ধর্ম আচার যেসবগুলো দেখানো হয়, সেই মঠের নিয়মাবলী নিয়ে গঠিত কিন্তু এই বিনয় পিটক। তারপরে আমরা চলে যাব সূত্র পিটক লিখেছেন আনন্দ। এটাও সংকলন হয় প্রথম বৌদ্ধ সম্মেলনে। এখানে আছে কিন্তু বুদ্ধর উপদেশ। এবং অভিধর্ম পিটক, এটা লিখেছেন তিস্র। এটা হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলনে। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে দর্শন নিয়ে, সেটা নিয়ে কিন্তু এই বইগুলো কিন্তু রচনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মের যে ঘটনা, তার বিভিন্ন প্রতীক রয়েছে। জন্ম, পদ্ম ও ষাঁড়, পালি ভাষায় লিখিত, সেটা তো আমি আগেই বললাম। নির্বাণ লাভ, বোধিবৃক্ষ। কেন? এই যে বোধগয়াতে যে বট গাছ ছিল, ওই বট গাছের নিচে যে বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ তপস্যা করতেন, সেইখান থেকে এই যে নির্বাণ লাভ করেছিলেন বোধিবৃক্ষের নিচে। তাই এই যে অশ্বত্থ গাছ, এটাই বা বোধিবৃক্ষ বলা হয়, সেটাই কিন্তু
এই ঘটনার প্রতীক। মৃত্যু স্তূপ, মহানিষ্ক্রমণ, ঘোড়া, ধর্মচক্র প্রবর্তন হচ্ছে চক্র। তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, বারবার পরীক্ষাতে পড়ে। এখানকার আমরা লিখব। এবার দেখব বৌদ্ধ যে সম্মেলন হয়, মানে যখন বৌদ্ধ ধর্ম যখন প্রচার প্রসার চলছে, যখন বুদ্ধদেব গৌতম বুদ্ধ যখন মারা গেছেন, সেই সময় বা তারপরে কিছু বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেই সময় যারা বৌদ্ধ পণ্ডিতরা ছিলেন বা যে সমস্ত রাজারা ছিলেন পৃষ্ঠপোষকতা করতেন বৌদ্ধ ধর্মের, তারা কিন্তু সম্মেলন করেছিলেন বিভিন্ন বিষয়ে লেখা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা গবেষণা করার জন্য। তো এই চারটে আমাদের দেখতে পাবো, চারটে খুব গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল সেই সময়। সেই চারটে সম্মেলন তোমাদেরকে মনে রাখতে হবে। এক এক করে আমি দেখিয়েছি প্রত্যেকটা সম্মেলনের কি দেখতে হবে, কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কোন রাজার সময় হয়েছিল, কে সভাপতি ছিলেন, সেখানে কি ঘটনা ঘটেছিল, সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু এই বৌদ্ধ সম্মেলনগুলো। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু বারবার আসে, তোমরা একটু দেখে নাও। প্রথম সম্মেলন হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। স্থান রাজগৃহ, রাজা অজাতশত্রু, মানে অজাতশত্রুর সময়। সভাপতি ছিলেন মহাকাশ্যপ। বিনয় পিটক ও সূত্র পিটক কিন্তু এই সময় রচনা করা হয়, আমরা সেটা আগেই দেখলাম। তারপরে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দেখো ঠিক 100 বছর পর, 483 খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে বৈশালীতে। কালাশোক বা শিশুনাগ বংশের কালাশোক। সভাপতি ছিলেন সভা কমি বা সভাকমি। বৈশিষ্ট্য মহাসংগ্রাহিকা ও স্থবির মর্দিন শাখায় বিভক্ত হয় এই বৌদ্ধ ধর্মটা। তাহলে এইটা মনে রাখতে হবে, কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কে রাজা ছিলেন, কে সভাপতি ছিলেন। এই দ্বিতীয় ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আমরা চলে যাব 3 নম্বরে। এটা হচ্ছে দেখো 250 খ্রিস্টপূর্বাব্দে। কার সময়? অশোকের সময়। রাজা অশোক। স্থান পাটলিপুত্র। সভাপতি ছিলেন তিস্র। বৈশিষ্ট্য অভিধর্ম পিটক কিন্তু এখানে রচনা করা হচ্ছে। তাহলে সময় মনে রাখতে হবে, রাজা মনে রাখতে হবে, স্থান মনে রাখতে হবে, সভাপতি মনে রাখতে হবে, মানে সবগুলোই মনে রাখতে হবে। এটাও ইম্পর্টেন্ট যে অভিধর্ম পিটক কোন সময় রচনা করা হয়। তাহলে আমার মনে রাখবো যে অভিধর্ম পিটক রচনা করা হচ্ছে এই যে তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন সেই সময় এটা কিন্তু রচনা করা। তারপর আমরা চলে যাব চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা চতুর্থ বৌদ্ধ সংগীতি। এটা হচ্ছে কবে? 72 খ্রিস্টাব্দে। রাজা ছিলেন কনিষ্ক। সহসভাপতি অশ্বঘোষ বা সভাপতিও বলা হয়। হ্যাঁ। স্থান কুন্দলবন, জলন্ধর। এইখানে নামগুলো একটু পাল্টে যেতে পারে, কখনো কখনো অপশানে থাকতে পারে খাইবার, আর থাকতে পারে কাশ্মীর। সভাপতি ছিলেন বসুমিত্র। কখনো কখনো মানে উল্টো থাকে, মানে উল্টে দেয় যে সভাপতি ছিলেন অশ্বঘোষ, সহসভাপতি ছিলেন বসুমিত্র। মানে কখনো কখনো এটা কিন্তু হয়, কিন্তু আমরা এটা দেখে রাখবো যে মানে মনে রাখবো মোটামুটি সভাপতি বসুমিত্র এবং সহসভাপতি অশ্বঘোষ। বৈশিষ্ট্য হিনজান ও মহাযান শাখার উদ্ভব এবং মহাবিভাষা রচিত হয়। এইটা ছিল চতুর্থ সংগীতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এইখানে কিন্তু আরেকটা দিয়েছি আমরা পঞ্চম, এটা লেস ইম্পর্টেন্ট ওই চারটার থেকে, কিন্তু তবু আমরা দেখব। পঞ্চম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টাব্দে হচ্ছে। রাজা হর্ষবর্ধন। স্থান কনজ। সভাপতি হিউয়েনসাং। প্রথম মানব মূর্তি পূজা করা হয় বৌদ্ধ ধর্মে। হিনজান শাখা ঈশ্বর অস্তিত্বে বিশ্বাস করে না। হিউয়েনসাং এখানকার ছিলেন সভাপতি, তিনি চীন থেকে ভারতে এসেছিলেন। চীনা পরিব্রাজক ছিলেন কিন্তু হিউয়েনসাং। তাহলে এই যে সম্মেলন বা সংগীতগুলো আমরা দেখলাম, এই সংগীতগুলোর ব্যাপারে মনে রাখাটা খুব মানে সমস্যাজনক হয়। তো আমি একটা ছোট্ট একটা তোমাদেরকে সংকেত বা ট্রিক বলছি, তোমরা এখানে কিন্তু একটু মনে রাখতে পারো। এটা কিন্তু আমি ট্রিকটা আমার তৈরি ট্রিক নয়, এটা আমি পেয়েছিলাম একটা জায়গায়, তো আমি সেটাই তোমাদেরকে আমি এখানে বলছি। বিভিন্ন যে স্থানগুলো নিয়ে বেশি সমস্যা হয়, স্থানগুলো আমি বলছি। দেখো প্রথমে হচ্ছে রাজগৃহ, তারপরে বৈশালী, তারপর পাটলিপুত্র, তারপরে হচ্ছে জলন্ধর, কাশ্মীর, খাইবার। আমি একটা খাইবার হিসেবে লিখছি। দেখো রাজগৃহ,
রাজার, বৈশালী শালী। দেখো আমি ট্রিক বলছি তোমাদেরকে, মনে রাখবে ট্রিকটাকে কিন্তু ট্রিক হিসাবে কিন্তু তোমরা নাও, ঠিক আছে? ট্রিকটাকে ট্রিক হিসাবে তোমরা দেখো। পাটালি, তোমরা গুড় পাটালি খেয়েছো? পাটালি, ঠিক সেই পাটালি। তারপরে খই, খাইবার খই, ধানের খই। রাজার শালী পাটালি খই, এটা বলতে পারে। বা রাজার শালী খই পাটালি, এটা মনে রাখতে হবে যে খইটা আগে আছে কিন্তু পরে হবে। তো সহজে মনে রাখো, রাজার শালী পাটালি খই, রাজার শালী পাটালি খই, এটা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই যে কোন স্থানে কোথায় হয়েছিল এটা কিন্তু তোমাদেরকে মনে রাখবে। এটা ট্রিক দিলাম তোমাদেরকে, ট্রিকটা কিন্তু তোমরা ট্রিক হিসাবে নেবে এবং এটা মনে রাখবে। আমি কিন্তু এই ট্রিকেই মনে রাখি, আমার কিন্তু মনেও থাকে। রাজার শালী পাটালি খই, রাজার শালী রাজা, রাজগৃহ, বা শালী বৈশালী, পাটালি পাটলিপুত্র, খই খাইবার, বা ওটা মনে রাখবো খাইবার, জলন্ধর, কাশ্মীর, হ্যাঁ, কুন্দলবন, যেটা থাকবে সেটাই হবে। এরপর আমরা চলে যাব জৈন ধর্মে। জৈন ধর্মটা কিন্তু আমরা দেখব। বৌদ্ধ ধর্ম প্রসঙ্গে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি। বর্তমানে এই যে জৈন ধর্ম যেটা রয়েছে, সরি বৌদ্ধ ধর্ম অশোক বা আরও সমস্ত রাজারা এই বৌদ্ধ ধর্মের প্রসার করেছিলেন। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার কন্যা সংঘমিত্রা, পুত্র মহেন্দ্রকে বাইরে পাঠিয়েছিলেন। এবং আমরা দেখতে পাবো বর্তমানে চীন, হ্যাঁ, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, প্রভৃতি জায়গায় কিন্তু এই বৌদ্ধ ধর্মের প্রসারটা খুবই বেশি। এই যখন গৌড় বংশের রাজ শশাঙ্ক যখন ভারতে বা বাংলাদেশ শাসন করছিলেন, সেই সময় তিনি ছিলেন প্রবল বৌদ্ধ বিদ্বেষী মানুষ। তিনি ওই বৌদ্ধ ধর্মকে ঠিক প্রসার করতে দেননি। তো বৌদ্ধ ভিক্ষুরা বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারপরে বিভিন্ন বাইরের আক্রমণের ফলে কিন্তু বৌদ্ধরা এই আমাদের ভারত বা বাংলা ছেড়ে বা এই সমস্ত অঞ্চল ছেড়ে এই পাহাড়ের যে অঞ্চলগুলো, আমরা যদি বর্তমানে নেপাল বা দার্জিলিং যাই কি সিকিম যাই, ওখানে কিন্তু বৌদ্ধ ধর্ম দেখতে পাবো, কিন্তু আমাদের সমতল ভূমিতে কম। তো প্রসার করতে দেয়নি। তারপরে কিন্তু ওটা কিন্তু পুরোপুরিভাবে ওই সব অঞ্চলগুলোতে এবং এই বাইরের দিকে চীন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা প্রভৃতি অঞ্চলে প্রবলভাবে ছড়িয়ে পড়ে বা প্রসার হয়। কিন্তু সেই তুলনায় আমাদের এই যে ভারতবর্ষে তুলনামূলকভাবে আমরা কম দেখতে পাই। এর জন্ম বা বৃত্তান্তগুলো দেখতে পাবো আমরা কি ভারতেই। কিন্তু বর্তমানে দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে বর্তমানে ভারতে এই বৌদ্ধ ধর্মের জনসংখ্যাটা কম, সংখ্যা লঘুর মধ্যে পড়ছে। সেই তুলনায় কিন্তু চীন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা বা আরও অন্যান্য দেশে বেশি আকারে দেখা যায়। তো প্রসারটা সেই সময় মানে ওই গৌড়রাজ শশাঙ্কের পর থেকে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রসারটা একদমই আমাদের এই অঞ্চলগুলোতে কিন্তু কমে যায় একদম, এবং ওই দিকে শিফট হয়ে যায়।